এই গল্পের আগের পর্ব শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম কোনো গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেক দিন পর বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছ থেকে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারেন না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরের কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলেমেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপ বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনে অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলত। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লা ভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লা ভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছ নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহাচোটে। বললে, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল, সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি, দয়া করে আমার উপর। পাগলি চেঁচিয়ে বলে উঠলে, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা, নির্জন শ্মশান, ভয় হলো মূর্তি দেখে, কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তারপর দিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলো এক লাথি। বলল, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু হাসি হাসির মুখে আমায় যেন বলল, লাথিটা খুব লেগেছে তবে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়ে উঠেছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল, তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চুবিয়ে খেতে গিয়েছিলাম। হি হি হি, যা, বেরো। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক,
আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বলল, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিল। তো আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বলল, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিছু হবে না। তোর সংসারে এখনও পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বলল, আচ্ছা কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি? পাগলির শক্তি কত দূর দেখবার জন্য বড় কৌতূহল। এর আগে লোকের মুখে শুনেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বলে, এই নে খা ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম অসমর্থ হাসি হেসে বলল, খা খা ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেবে। ছি ছি, কিন্তু আমার তখন আর ফেলবার পথ নেই, অনেক দূর গিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সেই বিশ্রী বিশ্বাস চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগল ছাড়া আর কিছুই নয়। বদ্ধ উন্মাদ পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বলল, খেলি রাবড়ি, মর্তমান কলা, পেটুক কোথাকার। পেটের জন্য এসেছো শ্মশানে আমার কাছে? দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের উপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ, রাগ করে না। ছি, এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার আর রাগ রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি। গেলাম আবার দুপুরে। এবার কিন্তু আর মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা, নাছুরবান্দা তো তুই। আমি বললাম, কেন বাদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে আর রাত্রে গিয়ে আসতে বলো? এরকম হয়রান করে তোমার কি লাভ? পাগলি বলল, পারবি তুই? সাহস আছে? যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করব, দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলো। সে বলল, আজ রাত্রে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা তো মিথ্যা হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বলল, তবে এখানে মরতে এসেছিলি কেন? মুখ পোড়া, বেরো, দূর হ। আরও নানা রকম অশ্লীল গালাগাল দিল। ওর মুখে কিছু বাধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখিনি, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বলল, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তবে এ পথে এসেছিস কেন রে? ও অল্পে ঘাটের মরা। তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে হৌসে চাকরি কর গিয়ে, বেরো। বললাম, তুমি শুধু রাগই করো,
পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আমার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি, এছাড়া আর কিছু না। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোকও শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বলল, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না, তোকে ওবেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে, তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে আমার কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছুই হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বলল, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তোদের বলি ভূত। এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাকিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় সেখানে এরা প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনায় বলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে, করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধানতা তুমি যদি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এই কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথায় উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর এক কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোন দিকে লোকজন নেই, অজ্ঞাত সার। আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে তন্ত্রে, তাদের বলে হাকিনী। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভালুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে তাদের বেশি দুঃসাহস। এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নি তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে প্রশ্ন করলাম না আর। বুঝলাম পাগলি এই কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে, আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি খাটাবেন না মশাই। গায়ের কোনো লোক ওর কাছে ঘেঁষে না, বিদেশি লোক, মারা পড়বেন শেষে। মনে ভাবলাম, কি আমার করবে, যা করবার তা করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যের পর পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি পাগলির না টের পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই। 2-1 পায়ে গিয়ে সংকোচে জিজ্ঞাসা করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? সেই তিনি এখানে থাকেন। মেয়েটি খিলখিল করে হেসে বলল, মরণ। কে আর তার নামটা বল না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি কি চমকে উঠলাম আমি। সেই পাগলিই তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে এই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি। ভেতরে সেই পরিচিতা পাগলি, বাহিরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বলল, এসো না, বসো না, এসে পাশে। লজ্জা কি?
আহা, আর অত লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। তো বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন, আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।